প্রথমেই ভিডিওটা অন করবা। স্ক্রিনে ট্যাপ করলে ডান পাশের একেবারে উপরে যে সেটিং অপশনটা আছে ওটাতে ক্লিক করবা। 4 নম্বরে দেখো অডিও ট্র্যাক একটা অপশন আছে, ওটাতে ক্লিক করবা। তারপর যাদের ইংলিশ দেওয়া আছে তারা বাংলা অরিজিনাল করে নিবা। জাস্ট এতটুকুই। জঙ্কুকদের গাড়ি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার শব্দ শুনে তে বিছানা ছেড়ে ওঠে। গোসলখানায় ঢুকে লম্বা গোসল সেরে ঘরে এসে পুরোটা ঘর জুড়ে পায়চারি করে। রাত 1টা বাজতেই তে লুকিয়ে রাখা চাবিটা বের করে দ্রুত নেন্সির কাছে যায়। নেন্সি তখন মানসিকভাবে বিধ্বস্ত, কারণ আজকে ইউনো বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আগে নেন্সিকে তার সম্পর্কে কিছু সত্য অতীত বলেছে, যেটা শোনার পর থেকে নেন্সির নরম মনটা বিধ্বস্ত হয়ে আছে। তে নেন্সির কাছে গিয়ে বলে, চলুন ঘরটা দেখে আসি। কেন করছেন এমনটা? খুব একটা ভালো তো লাগবে না আপনার ওখানে গিয়ে। তাছাড়া আমি মনে করি আমাদের এইসব ব্যাপারে নাক না গলানোই ভালো। খুব খারাপ কিছু ভালো তো না, তাহলে তো যাওয়াই যায়। বুঝবেন না কিছুই, কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করবেন জঙ্কুক ভাইয়াকে। এরপর হাঙ্গামা হবে, আবারও ঝামেলা হবে। বিশ্বাস করুন এগুলো আর ভালো লাগে না। কিছু হবে না নেন্সি, আমি নাক গলাবো না, দেখবো শুধু। দরকার পড়লে আপনি বুঝিয়ে দেবেন, আমি নিজেই তো জানি না। রোজ বেসুজির দরজা বন্ধ, ঘুমাচ্ছে ওরা। দুজন চুপচাপ যায়। লম্বা বারান্দার শেষ প্রান্তে স্টোর রুমের দরজার ডান পাশে নেন্সি দাঁড়ায়। তারপর উদাস কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বলে, আপনি জানতে আমার ভালো লাগে না ওখানে যেতে, আপনারও লাগবে না। তের বুকটা ধুকফুক করে উঠে। হাতে শুধু একটা ড্যাশ লাইট, চার জানেনি কিবা দেখবে। খুব খারাপ কিছু দেখে কি করবে? কি থাকতে পারে? কোনো অনৈতিক ব্যবসার জিনিস বা অন্য কিছু? জঙ্কুক বলে, জঙ্কুক তো বলেছিল ওখানে ইস্পাত, লোহা ইত্যাদি থাকে। গোডাউন ওটা, লোহা গলানোর কাজ হয়। এই সরু বারান্দাটা গা ঝমঝমে, ঠিক পুরাতন ভূতের বাড়ির নির্জন করিডোরের মতো। লাইট জ্বালাতেই তে চমকে উঠে। আজব লাল টকটকে রক্তের মতো লাইট এই বারান্দার। তে কোনো দিন লাইটটা জ্বলতে দেখেনি। সেখানে কোনো পাহারাদার নেই তো। তে সেই দরজায় কান পেতে নিঃশব্দে দাঁড়িয়ে শুনে ভেতর থেকে কোনো আওয়াজ আসছে নাকি। তে অনুভব করছে ওপাশে কোনো আওয়াজ নেই, না কোনো পাহারাদারও নেই, কেউ তো আসে না এদিকটায়। তালা খোলার সাথে সাথে তের বুকটা ধুক করে ওঠে। আস্তে আস্তে দরজাটি খুলতেই দরজা খোলার কেরকেরানি শব্দ হয়। চোখ ধাঁধিয়ে যায় তার। কবরের মতো অন্ধকার, আন্দাজ করা যাচ্ছে না সামনে আদৌ কিছু আছে নাকি। হাত বাড়িয়ে তে বোঝার চেষ্টা করে। আশ্চর্য হয় তে, পেছনে লাল এই বাতিটা এক রক্তিও দরজার ওপাশের অন্ধকার কাটাতে সাহায্য করছে না। তে অনুভব করছে তার বুকটা অসম্ভব কাঁপছে। নিজেকে ধমক দেয়। সামনে কল গর্ভের মতো অন্ধকার। বন্ধ বাতাসে কেমন একটা গুমোটে আওয়াজ কানে বাজে। সেটা খুব বিশ্রী লাগছে শুনতে। কমপক্ষে 3-4 মিনিট দাঁড়িয়ে তে অন্ধকারের দিকেই তাকিয়ে থাকে। অন্ধকারে তার চোখে কিছু স্পষ্ট হলো না, তবে অন্ধকারটা সয়ে গেছে। সাহস করে সামনে 2 কদম এগিয়ে যেতেই পা পিছলে পড়ে যায় তে। চাপা আর্তনাদ করে আশেপাশে কিছু চেপে ধরার চেষ্টা করে, ধরেও ফেলে। চুপচাপ উঠে দাঁড়ায়। বুকটা বিশ্রী ভাবে দুরুম দুরুম করে বেজে যাচ্ছে। বুকে হাত রাখে, একে থামানো দরকার, নয়তো হৃদয় যে হাতে বের হয়ে আসবে। মনে হচ্ছে এটার গতি বাড়ছে। পা দিয়ে অনুভব করে টের পায় সে সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে এবং তার হাতে সিঁড়ির হাতল। তে অবাক হচ্ছে, এটা সে কোথায় নামছে, পাতালে না কারখানায়? তখন তের মাথায় আসে সে তো দোতলা থেকে নেমে এসেছে। এই সিঁড়ি নামছেটা কোথায় তাহলে? দোতলা থেকে নামলে নিশ্চয়ই নিচতলায় যায়, তবে নিচতলায় তো ওয়ার্কশপ, তাহলে সে যাচ্ছেটা কোথায়? তার মানে অহেতুক জঙ্কুককে সন্দেহ করে এত নাটক। তের নিজের ওপরে নিজের প্রচুর পরিমাণে রাগ হচ্ছে এই মুহূর্তে। দৌড়ে ফিরে যেতে পাটা টানছে। তখনই তের মনে হচ্ছে তার মস্তিষ্ক তার সাথে খেলছে। সে ভয় পাচ্ছে চরমভাবে এবং মস্তিষ্ক তাকে সহজভাবে ভুলিয়ে দ্রুত বিষয়টাকে কাটিয়ে দিতে চাচ্ছে। তে এক সিঁড়ি ওপরে উঠে এসে দেয়াল হাতিয়ে সুইচ পায়। সুইচ অন করতে দেখতে পায় নিচে নামার সিঁড়ি, ঢালাই করা সিঁড়ি। সিঁড়ি বেয়ে নিচে নেমে তে দেখতে পারে বাড়ি করার সময় যে বাড়তি সিমেন্টের বস্তা, বাঁশ কিংবা ছাদ ঢালাই করার সময় যে অনেক কাঠ লাগে, সেই সমস্ত কাঠ, সাথে বাড়ি তৈরি করার যন্ত্রপাতি আর বাড়তি কিছু সরঞ্জাম রাখা আছে। তের পায়ের নিচে এখনো বেশ কয়েকটা সিঁড়ি আছে। ওপর থেকে হালকা আলোতে এগুলো দেখা যাচ্ছে। সাধারণ জিনিসপত্র দেখার পরেও কোনো একটা আগ্রহে তে পিছিয়ে যাচ্ছে না, নিচে নেমে আসে। এখানেও সুইচ আছে, লাইট জ্বালায়। আরো কিছু সিঁড়ি নেমে এসে তে বিস্ময়ে হা হয়ে যায়। একটা বিশাল অ্যাপার্টমেন্ট ইউনিট। এটা তো কোনো ওয়ার্কশপ নয়, দোতলার মতো সেম পরিকল্পনায় গড়ে ওঠা গ্রাউন্ড ফ্লোর। তা কেবল ইট গাঁথা, পুরো কাঠামো তৈরি, তবে কোনো প্লাস্টার কিংবা রং নেই। এভাবেই ফেলে
টেবিলে রাখা হয়েছে। তের শরীরটা ঝাঁকি মেরে মেরে উঠে। লাইটের অল্প আলোতে আলোকিত হয়েছে, বাকিটা সেম কবরস্থানের মতো নিস্তব্ধ অবরুদ্ধ। হঠাৎ করেই তে বিদ্যুতের শট খাওয়ার মতো চমকে ছিটে দেয়ালের সাথে মিশে দাঁড়ায় একদম। তের কানে কোনো বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে, একজনের না বহুজনের ছেলে বাচ্চাদের কণ্ঠ। ভৌতিক লাগছে শুনতে, এত করুণ। শরীরটা কাটা দিয়ে উঠছে ওর। এই অবরুদ্ধ ইটের গাঁথনির গোপন অ্যাপার্টমেন্টে ছোট মানুষের কান্নার আওয়াজ তের পাগল পাগল লাগছে এই মুহূর্তে। গাটা ঘেমে উঠেছে তের। চুলের খোপাটা খুলে লম্বা কোকড়া চুলগুলো পিঠ ছড়িয়ে আছে। হঠাৎ করে তার পা কিছু একটার সাথে বেঁধে শব্দ হয়, সঙ্গে সঙ্গে কান্না থেমে যায়। তে থমকালো, আর আসছে না কান্নার আওয়াজ। একটা রুমে উকি দেয়, ড্যাশ লাইট জ্বালায়, রুমে কিছু নাই। অবাক করা বিষয় হলো জানালা নাই রুমের। তের মনে হচ্ছে তার পেছনে কেউ হাঁটছে, সে একা নয়। এত আধার, সে পিঠে দেয়াল ঠেকিয়ে হাঁটছে। তার ভেতরের সাহস সবটুকু বিশ্রাম নিতে গেছে যেন। শরীরে একটুও জোর পাচ্ছে না, আর মৃত্যুপরিতে নেমে এসেছে যেন। কয়েক কদম এগিয়ে যেতেই তের মনে হচ্ছে কোনো গভীরে তলিয়ে যাচ্ছে। বিশাল অ্যাপার্টমেন্ট। পরের রুমে উকি দিয়ে ড্যাশ লাইট জ্বালাতেই আরেকটা সুইচ পায়। আলো জ্বালিয়ে দু কদম পিছিয়ে যায় তে। বিশাল একটা কক্ষ, বিশাল বিশাল লোহার খণ্ড, দস্ত, কৃষক মেশিন, পাতি বিম সারি সারি করে সাজানো, যেন লোহার খনিতে চলে এসেছে তে। হঠাৎ আবারও সেই কান্নার আওয়াজ, অথচ কেউ নাই কোথাও। শরীরের পশমগুলো অবদ্ধভাবে খাড়া হয়ে যাচ্ছে, পা জোড়া কাঁপছে, আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে তে। তের শরীরের লোমগুলো যেন কেঁপে উঠছে, তবুও সে গভীরে হারায়। এগিয়ে যায় সামনের দিকে। দুপাশে লোহার দস্তাগুলোর মাঝখানে সরু রাস্তা, কিন্তু কক্ষের ওপাশটা ফাঁকা। মোটা মোটা ইস্পাতের ধাতব খণ্ডের ভিড়ে এদিক ওদিক তাকায় তে। এক কোনায় দেখতে পায় একটা কাটা হাত। তে দু কদম পিছিয়ে যায় ভয়ে, তারপরও আবারও এগিয়ে যায়। সে সামনে গিয়ে দেখতে পারে একটা মানুষের কাটা হাত। তে আশ্চর্য হয়ে তাকিয়ে ভাবে, সত্যি কি মানুষের হাত? কিন্তু বুঝবে কিভাবে? হাতে নিলে বুঝতে পারতো, তবে হাতে নেওয়ার সাহস হচ্ছে না। আজকে তার সকল সাহস কোথাও পালিয়ে গেছে। তবে তে নিশ্চিত হয়ে যায় মানুষের হাত। শরীর থেকে আলাদা করেছে যে স্থান থেকে, সেখানে রক্ত বের হয়ে শুকিয়ে আছে। ছিঁড়ে নেওয়ার সময় অবশ্যই শিরা অপশিরা থেকে কষানি পড়েছে, সেগুলো শুকিয়ে আছে। পুরুষের হাত। তে কল্পনা করে জীবিত মানুষের হাত টেনে ছিঁড়েছে কবজি থেকে, আঙুলগুলো থেতলে দিয়েছে। লোকটা নিশ্চয়ই যন্ত্রণায় তখন অনেক চিৎকার করেছে, তার মুখে কাপড় গুজে দিয়েছে। এই বদ্ধ ঘর ছেড়ে, তাই তো এই বদ্ধ ঘর ছেড়ে তার আওয়াজ দোতলায় ওঠেনি। তে কয়েক কদম এগিয়ে যেতে বিশ্রী গন্ধে তার মাথাটা ঘুরে আসে। এত গন্ধ কিসের? সামনে লোহা গলানোর বিশাল বিশাল অনেকগুলো চূর্ণি। বাইরে থেকে ওয়ার্কশপ কখনো এত বড় লাগেনি। ফ্রেমগুলো যন্ত্রের, ধাতব গলন ঠেলে লোহার দস্তা বানানো হয় সেসবে। তার পাশেই পড়ে আছে মানুষের গলিত মাংসপিণ্ড, মানুষের দেহ থকথকে জেলির মতো পড়ে আছে। মরা দেহের আকার বোঝা যাচ্ছে না। তে শক্ত করে নাকটা চেপে ধরে, ওড়না দিয়ে শ্বাস আটকে রাখে, তবুও মাংস পচা গন্ধ নাকে ঢুকছে। মানুষের দেহ পুড়ে ঝলসানো, তাতে আবার ছত্রাক বাসা বেঁধেছে, আরো ক্ষয় হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে। লোহা গলানো হয় প্রায় 1600 সেন্টিগ্রেড তাপমাত্রা। আর মানুষের দেহ তাপ কতটুকুই বা সহ্য করতে পারে? কম বেশি 45 সেন্টিগ্রেড। সেই চর্নিতে মানুষের দেহ ঝলসানো হয়েছে, গলিত লোহা ঢালা হয়েছে এর মধ্যে। ঝলসানো মানুষের শরীরের মাংস পচেছে এখান থেকেই। তে ভাবছে, এখানে কি কর্মচারীরা আসে না, শুধু জঙ্কুক আর ইউনো আসে? তে আন্দাজ করছে এখনো তার দেখা অর্ধেকের বেশি স্থান বাকি। অন্ধকার ছেয়ে আছে। তে আবারও সুইচ খোঁজে। তের শরীর খুব খারাপ লাগছে। চোখ বুজে নিচে বসে পড়ে দেয়াল ঘেঁষে। তবে এখানে বেশি সময় বসে তো থাকা যাবে না, এটা তো জাহান্নামের সমান। মানুষের গলিত মাংস, হাড় কাটা হাত পড়ে আছে, সাথে দুর্গন্ধ। হঠাৎ করে তের মনে হলো সে ছাড়াও এই বন্ধ কুটুরিতে আরো শ্বাস প্রশ্বাসের আওয়াজ হচ্ছে। একজন না, বহুজন। আটকে থাকা শ্বাসগুলোর আওয়াজ। কারা বোধহয় দেখছে ওকে, জল জল চোখে। কিন্তু তাকে দেখে এমন চুপসে আছে কেন? শ্বাস আটকে যেন তাকে লক্ষ্য করছে অনেক জোড়া চোখ। তের দেহটা নেতিয়ে পড়ে যায়। আবারও অস্পষ্ট সুরে বাচ্চার কান্নার আওয়াজে তের শরীরটা ঝমঝম করে ওঠে। একবার গলা চেঁচিয়ে আওয়াজ বের হয় কান্নার। পরক্ষণে কেউ যেন মুখটা চেপে ধরে বন্ধ করে কান্নার আওয়াজ। তে অন্ধকারে আরেকটু এগিয়ে যেতেই ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহার টুকরা তার নগ্ন পায়ে বিঁধে যায়। তের মাথার চাঁদি ঘুরে ওঠে। তীক্ষ্ণ আর্তনাদ নিজের মধ্যে দমিয়ে রেখে দাঁতে দাঁত চেপে লোহার টুকরোটা একটানে পা থেকে বের করতে রক্ত পড়তে শুরু করে, যেন পানির টক ছেড়ে দিয়েছে। কিন্তু থামে না তে, আবারও পা চালায়। অন্ধকারে বিভিন্ন সব ধাতবের টুকরো পড়ে আছে। তের পায়ে বিচ্ছে, পা যেন ছিঁড়ে দিচ্ছে। পুরোটা শরীরে এটা ওটার খোঁচা লাগছে, বিঁধে যাচ্ছে, অস্থির যন্ত্রণা হচ্ছে। আরেকটু
একটু এগিয়ে যেতেই হাতের ফ্ল্যাশ লাইটটা চালায়। দেয়ালের মধ্যে একটা সুইচ দেখতে পায়, সুইচটা অন করে মুহূর্তে ঘরটা হলদেটে আলোতে আলোকিত হয়, তবে ঝাপসা আলো। এত বড় অন্ধকার কক্ষ অনুযায়ী আলোটা একেবারে কম। রুমের শেষ প্রান্তে তাকিয়ে দেখে সামনে এক সারি সাদা। অবাক হয়ে তাকিয়ে থাকে সামনের দিকে। পালা ধরা মানুষ, তারা সবাই বাচ্চা মানুষ। 7 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 15 বছর বয়স হবে, এর বেশি নয়। গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, জীর্ণ শীর্ণ হয়ে আছে সবগুলা। দেখে দেখে তারা চেঁচিয়ে ওঠে, আরো জড়িয়ে বসে। এখনো বড়গুলো ছোটদের মুখ চেপে ধরে আছে, কাঁদতে দিচ্ছে না। চোখে মুখে কিসের ভয়, পিপাসা, ক্ষুধা, আতঙ্ক, কাতরতা, সে কি নিদারুণ অসহায়ত্ব। ছোট ছোট মানুষ ওরা, এই মৃত্যুপরীতে কি করছে? তারা বিস্ফোরিত চোখে তের দিকে তাকিয়ে আছে। রোজ যে নারীটা তাদের 24 ঘন্টায় একবার খাবার দিতে আসে, সে নয়, এটা অন্য কেউ। বড় যারা আছে তারা একটু ছোটদেরকে জাপটে ধরে বসে আছে, মুরগির বাচ্চার মতো। ওদের পাখার নিচে আশ্রয় চাচ্ছে বোধহয়। একটু আগে লোহা গলানো কারখানার রুমটার থেকেও এই মুহূর্তে তে যেখানে দাঁড়িয়ে আছে সেই অবরুদ্ধ কুটুরি বেশি ভয়ঙ্কর লাগছে তের কাছে। যে তিমির আধার, তাতে আটকে আছে এরা, কেউ কাউকে দেখতেও পারে না বুঝি। দিনের আলো তো আসা অসম্ভব এখানে। তের পায়ে প্রচুর ব্যথা অনুভব হতেই তে চোখ দুটো খুলে, কিন্তু চোখে ভালোভাবে কিছুই দেখতে পাচ্ছে না। সমস্ত কিছু ঝাপসা অনুভব হচ্ছে। আশেপাশে কোনো রকম তাকিয়ে বুঝতে পারলো সে তার রুমে আছে। নেন্সি পাশে বসে আছে, থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপলো, 103। একটু পরপর শরীর ঝাঁকি দিয়ে তাপমাত্রা বাড়ছে তের। চোখ দুটো বিষের মতো জ্বালা করছে, তবে সেসব গায়ে লাগছে না তের। সে যেন অবচেতন এখন। কিভাবে রুমে এসেছে তা ঠিকঠাক মনে পড়ছে না। নেন্সি ধরে এনেছে এতটুকু মনে আছে। আচ্ছা, ওরা তো পানি চাচ্ছিল, তে তো পানি নিতে পারেনি। ওদের চোখে মুখে আতঙ্ক, কাতরতার চাহনি। তের শরীরটা তখন নেতিয়ে পড়ে, জিজ্ঞাসা করতেও পারে নাই তোমরা এখানে কেন। তারপর তে কিছুক্ষণ ওভাবে বসে থাকে। কিছু সময় পর তে উঠে দাঁড়ায়। এখনো অনেকগুলা রুম দেখা বাকি, তার দেখতে হবে এখানে আর কি কি আছে। তে বুঝতে পারছে তাকে দেখে বাচ্চারা ভয় পাচ্ছে। তে রুমের লাইটটা জ্বালিয়ে রেখেই ও ঘর থেকে সরে আসে। পায়ের ব্যথায় মাথা ফেটে যাচ্ছে তার। মেঝেটা হলো খসখসে ঢালাইয়ের, তাতে পায়ের চামড়া খসে যাচ্ছে যেন। ঠিকভাবে পা ফেলতে পারছিল না, তার উপর আবার পায়ে আঘাত পেয়েছে। যেদিকে তাকাচ্ছে ঘুটঘুটে অন্ধকার। সময় তো অনেক হয়েছে। তে 3টা রুম ঘুরে দেখলো একেবারে ফাঁকা। তারপর 4র্থ রুমে গিয়ে দেখলো সারি সারি মদের কেস সাজানো আছে। উটকো গন্ধে নিঃশ্বাস নেওয়া দায়, একটু পা ফেলার জায়গা অব্দি নেই। তে নাকে ওন্না চেপে দাঁড়িয়ে পুরোটা ঘরে নজর বুলিয়ে দেখলো। এত মদ দেখে তে ভেবে নিল এগুলো কায়ের হোটেলের মনোরঞ্জনের মাল এখানে রাখা আছে। ড্যাশ লাইটের আলোতে যতটা দেখা গেল, তে ওভাবে ঘুরে ফিরে দেখলো। তে লক্ষ্য করলো রুমটার একদম শেষ প্রান্তে লোহার একটা গেট। তে আবছা আলোতে এগিয়ে গেল সেদিকে। মরিচা পড়া গেটে হাত রাখতেই গেটটা খুলে গেল। মুহূর্তের মধ্যে সূর্যের আলোর মতো জলজল করে উঠলো ভেতরটা। কড়া পাওয়ারের হলদেটে আলোতে শরীরে এসে পড়লো। অন্ধকারে লাইটের আলোতে গোমট মারা অবরুদ্ধ ঘরটা দেখে তে আনন্দিত হলো। সে জীবনে কখনো নরক দেখেনি। সেখানে মহিলাদের এক ঝাঁক নজরে আসলো। তারা অবাক চোখে তেকে দেখছে। শুয়ে বসে হেলান দিয়ে আছে তারা। একে অপরের গায়ের উপরে ঢলে আছে, বসে আছে তারা। তাদের সকলের শরীরে এক টুকরো সাদা কাপড়। যেমনটা মেয়েরা গোসলের পরে টাওয়াল পেঁচায় শরীরে, ঠিক সেভাবেই দেহের উপরিভাগটা ঢেকে রেখেছে যেন অনিচ্ছা সত্ত্বেও। তে এবারও বুঝতে পারলো এরা কায়ের হোটেলের মাল সবগুলো। হঠাৎই তের শরীর ঝিমঝিম করে উঠে। মস্তিষ্কে একটা কথা নাড়া দিচ্ছে, জয়ামির জঙ্কুক কি এখানে আসে এই মেয়েদের কাছে? কিন্তু জঙ্কুক তো বলেছিল এখানে কোনো মেয়ে নাই, আর তে ছাড়া সে কাউকে স্পর্শ করে নাই। তে বাঘারা হয়ে অর্ধনগ্ন মহিলাদের দিকে তাকিয়ে থাকে। ওই বাচ্চারা ছাড়াও এই বন্ধ কুটুরিতে আরো প্রাণের অস্তিত্ব আছে। তে জ্বরের ঘোরে বিছানায় শুয়ে ভাবছে, তার খাটের মধ্যেও তো কায়ের মাল ছিল, এখন আবার অন্ধ কুটুরিতে কায়ের মালে ভরা। এসব লেনদেনের জন্যই তো ইউনু, কাই আর জঙ্কুক একে অপরের ধান্দাকে সমীহা করে চলছে। ঝামেলা হলেই তো কারবার বন্ধ। এর জন্যই তো যাই হোক না কেন, যত অপমান অপদস্থ আগুন জ্বলুক না কেন, মোটেও তারা একে অপরের দলকে হিট করছে না। অস্ত্র, মদ, নারী ব্যবসা দিয়ে কি করবে বুঝতে পারলো তে। তবে বাচ্চাগুলো ওখানে কেন? ওদের দিয়ে কি কাজ? যদি বাচ্চাদেরকে মেরে ওদের চোখ, কিডনি, হার্ট বিক্রি করার হয়, তাহলে ওদেরকে তো না খাইয়ে রাখার কথা না, এত টর্চার করারও কথা না। তের মাথা কাজ করছে না, জ্বরের ঘোরে আবল তাবল ভাবছে। তবে বেশি সময় ভাবতেই পারলো না, অবচেতন হয়ে ঘুমিয়ে পড়লো।
পরদিন প্রচন্ড জ্বর নিয়ে তে পুরোটা দিন বিছানায় পড়েছিল। রাত 11টার দিকে জঙ্কুক বাড়ি ফিরে আসে। চোখ মুখ ক্লান্ত থাকলেও মুখে একটা কেমন খুশির ঝলক। পরনে সিলভার রঙের টেনিস, হাইবুটের সাথে গটগট শব্দ তুলে রুমে ঢুকলো। এত আভিজাত ভদ্র পুরুষের মতো লাগেনি কখনো। ঘাড় পর্যন্ত এলোমেলো চুলগুলো অসভ্য ভদ্রলোকের মতো দেখতে তার। রুমে ঢুকেই প্রথমে তের দিকে তাকায়, ভুরু কুচকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, আমার একদিনের বিরহ বইতে পারো নাই ঘরবালি? একেবারে জ্বর বাঁধিয়ে বসে আছো? তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। গানের সুর টানতেই হঠাৎ করেই তের পায়ের দিকে চোখ গেল জঙ্কুকের। মুহূর্তের মধ্যেই ঘরটা কাঁপিয়ে হো হো করে হেসে উঠল জঙ্কুক। তে চোখ খুলে তাকায়, হাসির তরে জঙ্কুক নুয়ে পড়ছে। পুরুষ মানুষ হাসলে গলাটা দারাজ হয়ে উঠে কেমন। জঙ্কুক প্যান্ট খুলে লুঙ্গি পরতে পরতে বলে, আমাকে কি তোমরা নিজের উপর থেকে কনফিডেন্স কমাতে দিবা না? হ্যাঁ, শালা যা ভাবি তাই হয়ে বসে থাকে, যা আন্দাজ করি তাই ঘটে যায়, খালি ভাবার দরকার মিস নাই। সাদা লুঙ্গিটা পরে জ্যাকেটটা খুলে উড়িয়ে দিল। খুব গরম লাগছে। দরজা লক করে এসি অন করে দিল। বিছানার কাছে এসে হাঁটু মোড়ে তের মুখের সামনে বসে পড়ল। কপালে হাত দিয়ে বলল, তো ঘরবালি নিষিদ্ধ জায়গায় পা রেখে অনুভূতি কেমন? তে চোখ খুলে তাকায়। জঙ্কুক মাথায় হাত বুলিয়ে দেয়। আলগোছে চুলগুলো আঙুলের ভাঁজে দাবিয়ে দিচ্ছে। এদিক ওদিক তাকিয়ে উঁচু আওয়াজে জিজ্ঞাসা করলো, এত জ্বর বাঁধিয়েছ কিভাবে তে? ওষুধ খেয়েছো? তের চোখের কোনা দিয়ে পানি পড়ে, চোখ জ্বলছে। জ্বর আসলে চোখ দিয়ে পানি পড়ে। জঙ্কুক আঙুলের ডগা দিয়ে সেই পানি মুছে দিয়ে তের চোখের দিকে তাকিয়ে বলে, পা কেটেছে কিসে? ইস্পাতের খণ্ডে? কতখানি কেটেছে? ওদেরকে কেন এনেছেন? তিরতির করে কাপা কণ্ঠেতে জঙ্কুককে কথাটি জিজ্ঞাসা করে। জঙ্কুক উঠে পড়ে সেখান থেকে, সোজা বাথরুমে চলে যায়। বালতি ভরে পানি আর মগ এনে মেঝেতে রাখে। তারপর থেকে পাজা কোলে করে বিছানার ওপাশ থেকে এপাশে নিয়ে আসে। হাঁটার সময় বারবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখে। তের মুখটা তার বুকে গুজা, মুচকি হাসে আনমনে। হাজারো পাপের মাঝে কখনো সখনো পাপকে অবহেলা করতে জঙ্কুক গান গায়, গিটার বাজায়, আর কত কি করে। আজকাল সে সব বাদ তের জ্বালায়। বিছানায় আড়াআড়ি করে তেকে শুইয়ে দিয়ে মাথায় পানি ঢালতে ঢালতে জঙ্কুক বলে, জান, ডক্টর এসেছিল? এসেছে। কি বলেছে সোনা? ওষুধ দেয়নি? দিয়েছে। খাওনি কেন? তে চোখ টিপ টিপ করে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুকও তাকিয়ে থাকে। দুজনেই চুপ, কেউ কোনো কথাই বলে না। অনেকক্ষণ জঙ্কুক পানি ঢালে। জ্বর খানিকটা নেমেছে কিনা বোঝা যাচ্ছে না, তবে কপাল আর মাথা ঠান্ডা হয়ে এসেছে তের। শরীরটা মুছে দিলে ভালো হতো। জঙ্কুক তের মাথার চুলগুলো ভালোভাবে টাওয়াল দিয়ে মুছে দিল। পানি ভর্তি বালতিটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। পানি ফেলে দিয়ে নতুন পানি ভরে বালতি নিয়ে এনে রাখলো ফ্লোরে। তারপর উঠে বসে বিছানায়। তেকে টেনে তুলে তার বুকের সাথে তের পিঠটা ঠেকিয়ে বসায়। পরিষ্কার পানিতে টাওয়ালটা ধুয়ে হালকা ভেজা ভেজা করে নিল জঙ্কুক। তারপর তের পেছনে বসেই পেছন থেকে হাত বাড়িয়ে তের জামাটা টেনে খুলে দেয় জঙ্কুক। টাওয়াল দিয়ে ভালোভাবে শরীরটা মুছে দেয়। তের চোখ তখনও বন্ধ। মাথাটা ফেলে রেখেছে জঙ্কুকের কাঁধে। ঠান্ডা পানি দিয়ে 2-3 বার তের শরীরটা মুছে দিল জঙ্কুক। শরীরের তাপমাত্রা কমে গেছে। তের মাথাটা বালিশে রেখে বিছানা থেকে উঠে পড়ে জঙ্কুক। আলমারি খুলে তের শুকনো ধোয়া জামা এনে তেকে আবারও টেনে বসায় জঙ্কুক। জামাটা পরিয়ে দিতে দিতে বলে, অসুস্থ শরীরে একটু পরপর পোশাক পরিবর্তন করা ভালো ঘরবালি। তুমি আজকে গোসল করনি নিশ্চয়ই। তের চোখের জ্বালাপুরাটা কমেছে। জঙ্কুক মাথায় পানি দেওয়ার সময় চোখে ঠান্ডা পানি ঢেলেছে, তাই এত সময় জঙ্কুককে খোলা দেখলেও এখন স্পষ্ট দেখতে পাচ্ছে তে। শরীরটাও ভালো লাগছে। তে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে, ওদেরকে কেন আটকে রেখেছেন জঙ্কুক? জঙ্কুক তের কথায় পাত্তা না দিয়ে তের ঠোঁটে একটা গাঢ় চুমু খায়। তারপর ঠোঁট ছেড়ে দিয়ে তেকে ধরে বিছানায় শুয়ে দিতে দিতে জঙ্কুক বলে, ঘরবালি, নিশ্চয় কাল আমি চলে যাওয়ার পর নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছিলে, তাই না? কথাটি বলেই উঠে দাঁড়ায় জঙ্কুক। রুম থেকে বের হয়ে যেতে যেতে বলে, দোয়া কবুল হয়েছে কি? তে তাকিয়ে দেখে জঙ্কুককে। সাদা লুঙ্গি চড়ানো, গলায় লাল গামছা ঝোলানো, উদাম শরীর। জঙ্কুক রুমের বাইরে যেতেই চোখ দুটো বন্ধ করে ফেলে তে। জঙ্কুক নিচতলা নেমে যায় তার ঘরবালি কি কি করেছে দেখতে। তে প্রচন্ড
প্রচন্ড জ্বর নিয়ে একবার এসেছিল বাচ্চাদের কাছে, দুজক পানি রেখে গেছে। তা দেখে জঙ্কুক হাসে, তার হাসি দেখে বাচ্চাগুলো ভয় পেয়ে যায়। সেখান থেকে যখন মদের রুমে যায় তখনই তার মাথাটা গরম হয়ে যায়। প্রত্যেকটা কেস এলোমেলো করে রাখা, হুইস্কি, রাম, জিন, বিয়ার, ওয়াইন, ভডকা ইত্যাদি এক একটার কেস মাফিক এক একটা সাজানো ছিল, কিন্তু সেসব এখন সব এলোমেলো করে রাখা। মহিলাদের ঘরে ঢোকার রাস্তা পেছন দিক দিয়ে, ওই রাস্তার দিক দিয়ে তো বাগানের রাস্তা চলে গেছে। লোহার ফটক পেরিয়ে বাড়ির পেছনে গিয়ে ওই লোহার গেটটাতে অনেকবার নেড়ে চেড়ে খোলার চেষ্টা করেছে, কিন্তু কখনোই পারেনি। ভেতর দিক দিয়ে বন্ধ থাকতো। ওটাই মূলত এই অন্ধ কুটুরিতে ঢোকার আর বের হওয়ার রাস্তা। তে তো জানে না। মহিলাদের কামরায় আওয়াজ যেতেই ওরা থরথর করে কেঁপে উঠে। ডালায়ের মেঝেতে চামড়ার স্যান্ডেল আওয়াজ তুলছে, সাথে বেল্ট ঘর্ষণ। এই আওয়াজটা তাদের খুব পরিচিত। জয়ামির জঙ্কুক সাদা লুঙ্গি উঁচু করে ধরে এগিয়ে আসছে। লোকটি তাদেরকে কিছু বলবে না, তাকাবেও না। তবুও জয়ামির জঙ্কুককে প্রচুর পরিমাণে ভয় পায় ওরা। লোকটা প্রচুর ঘেন্না করে ওদের, ঠিক ডাস্টবিনের আবর্জনার মতো। মানুষ হয়তো ড্রেনের পানিকেও এতটা ঘেন্না করে না যতটা ঘেন্না জয়ামির জঙ্কুক ওদের করে। ওরা সবাই একসাথে জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ে। জঙ্কুক নাকমুখ কুচকে চারপাশে তাকায়, কিন্তু একটা বারও ওদের অর্ধবস্ত্রে অনাবৃত দেহটার দিকে তাকালো না। তার রুচি খুব ভালো। যারা শরীর ঢেকে ঢুকে রাখে, সম্মান বোধ আছে তাদের প্রতি, তার আগ্রহ আছে। যারা খুলেই রাখে তাদের আবার দেখার কি আছে। সস্তা দেহ, সস্তা মেলোক, এইসব ধারণায় বিশ্বাসী জয়ামির জঙ্কুক কায়ের কাছে দারুণ খাতিরের লোক। জঙ্কুক মাঝে মাঝে কায়ের হোটেলে যাতায়াত করে, তবে কায়ের সাথে আড্ডা দিতে, মিটিং করতে, মদ খেতে। একবার জঙ্কুকের সৌন্দর্য দেখে নতুন একটা মেয়ে জঙ্কুককে সিডিউস করতে চেয়েছিল। জঙ্কুক রেগে গিয়ে মেয়েটার চুলের মুঠি ধরে সজোরে দেয়ালে মাথাটা বাড়ি দেয়। সঙ্গে সঙ্গে মেয়েটার চেহারার বা পাশটা দেয়ালের সাথে থেতলে যায়। তারপর থেকে কায়ের হোটেলের মেয়েরা জঙ্কুককে দেখলেই 10 হাত দূরত্ব বজায় রেখে থাকে। জঙ্কুক অন্যদিকে মুখটা ঘুরিয়ে জিজ্ঞাসা করে, কেউ কি এসেছিল তোদের কাছে? এক মাগি আইছিল, কেডা জানি, দেখা গেল আমগো সকল রে। আর রেহাই হলো না। জঙ্কুক ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কণ্ঠনালীতে চেপে ধরলো 2 আঙুল। আমার বউ ওটা, জয়ামির জঙ্কুকের বউ, তোদের মতো স্ল্যাট না। বল কে ছিল? বল বল, আমার বউ ওটা। কথা বল শালি খানকির চেংড়ি, বল কে ছিল ওটা, স্পিক আপ। সবগুলো মহিলা ভয় পেয়ে যায়। জঙ্কুকের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছিল। কথাটি উচ্চারণ করতে গিয়ে গলা দিয়ে যেন রক্ত বের হয়ে এসেছে মেয়েটির। জঙ্কুক সেখান থেকে বের হয়ে এসে মদের কেসগুলো আবারও সাজায়। 2টো রামের বোতল নিয়ে নিল নিজের জন্য। আগামীকাল মদ ও মহিলাদেরকে পৌঁছে দিতে হবে রাজধানীতে, রূপকথার বাপের হোটেলে। তে তখনও ঘুমাচ্ছে। খানিক বাদে ফজরের আজান দিবে। খুব গরম লাগছিল ওই ঘরে। জঙ্কুক ফিরে এসে হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলের কাছে যায়। রোজ খাবার বেড়ে দেয়। মেয়েটির অভ্যাস কাটেনি এখনো। গভীর রাতে জঙ্কুক বাড়ি ফিরলে তাকে খাবার বেড়ে দেওয়ার অভ্যাস, অথচ আগের মতো কথা বলে না তার সাথে। জঙ্কুকও ঘাটে না তাকে। অল্প খাবার খেয়েছে জঙ্কুক, পুরোটা খেতে পারছে না, বমি আসছে, ঘুম নেই চোখে। রুমে এসে মদের বোতল খুলে বসে পড়ে। শরীরটা ঝিমিয়ে আসছে। লুঙ্গি গুটিয়ে হাত পা চেয়ারের উপর চড়িয়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার ঘুমন্ত মুখের দিকে। মদ খাচ্ছে কিন্তু মাতাল হচ্ছে না। মদও ভালো লাগছে না। জীবনটা কেমন যেন এলোমেলো লাগছে। তে যা করছে তার ঠিক, তার চরিত্রের সাথে মিলে। তবুও সাবধানতার মার নেই, জিদ বেশি মেটার। জঙ্কুক তাকিয়ে রয় তের দিকে, চোখ ফেরায় না, মুচকি হাসে। অনেক বছর আগে এক বৃদ্ধা তার হাত দেখে ভবিষ্যৎবাণী করেছিল, বউখানা তোর খুব সুন্দরী হবে ছোড়া। মিথ্যা বলেনি, বউ তার চরম সুন্দরী, সাথে চরিত্রের বৈশিষ্ট্য কড়াক। ফর্সা মুখের নিচে থুতনি থেকে গলা ছড়িয়ে তের বুকের নজর যেতেই জঙ্কুকের শরীরে মাতাল হাওয়া লেগে গেল, যা সে মদে পাচ্ছিল না। মদের বোতল হাতে নিয়ে কিছু সময় তাকিয়ে থাকলো সেদিকে। তারপর বোতলের মুখটা মুখে ঠেলে গটগট করে পুরোটা বোতল খালি করে উঠে দাঁড়ালো। আর বসে থাকা সম্ভব না। দ্রুত পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে তের পাশে শুয়ে পড়ল। তের বুকে মুখটা গুজে দিয়ে শক্ত করে জড়িয়ে রেখে চোখ বন্ধ করে নিল জঙ্কুক। আগে থেকে জ্বর কমেছে তের। ঘুমের মধ্যে কি বুঝলো কে জানে, সে নিজেও 2 হাতে জড়িয়ে নিল জঙ্কুককে। বুকে মুখ গুজে মুচকি হাসে জঙ্কুক। অসংখ্য চুমু খায় তের গলায়, বুকে, ঠোঁটে, পুরো মুখে। বেশ কিছুদিন ধরে জঙ্কুক অনুভব করছে তের স্পর্শ তাকে প্রচুর শান্তি দেয়। এই তো ক্লান্ত শরীরে যেখানে এত সময় ঘুম পাচ্ছিল না, তের সান্নিধ্যে এসে চোখে রাজ্যের ঘুম নেমে গেছে জঙ্কুকের। যেখানে বহু বছর ঘুমের মেডিসিন খেয়ে পড়ে পড়ে ঘুমিয়েছে সে। আর নড়াচড়া করলো না। তার অসুস্থ ঘরবালিকে বিরক্ত করলো না। শুধুমাত্র তের জামায় হাত ঢুকিয়ে দিয়ে তার উদাম পিঠ চেপে ধরে রেখেছে নিজের সাথে। মুখটা গুজে দিল তের বুকে আর ওভাবেই ঘুমিয়ে পড়ল।